স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। জাতীয় স্বার্থে ঐকমত্য করার পক্ষে মত সরকারের। ২৪-এর গণ অভ্যুত্থানে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলছে এনসিপি। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মন্তব্য বিএনপির। ঈদ ঘিরে সড়ক রেলপথে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ, ট্রেনে নেই শিডিউল বিপর্যয়। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। এবং রেল খাতের লোকসানে বড় কারণ দুর্নীতি বললেন উপদেষ্টা। ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা নরসিংদী দ্রুতগতির কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৫টা ৫০ দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকশে একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানান। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোর ৫টা ৫০ দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবার, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৪-এর গণ অভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। এর পরপরই মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। আগতদের একটাই প্রত্যাশা, আগামীর দিন হবে সুখী, সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি থাকবে না কোনো বৈষম্য। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চায় বিএনপি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসেন লাখো জনতা।
এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সবার কণ্ঠে একটাই দাবি, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বৈষম্যমূলক দেশ গঠন। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা আব্বাস বলেন, এবারের স্বাধীনতা দিবস প্রমাণ করেছে দেশের দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। জাতীয় বৃহত্তর প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে। এদিকে দিনটি উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচন হলে চলমান সংকট কাটবে বলে মন্তব্যও করেন তিনি। গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এই যাত্রার তৃতীয় দিনেও রেলের স্বস্তি নেই তেমন শিডিউল বিপর্যয়। একমাত্র তিতাস ছাড়া সবগুলো ট্রেন ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঈদের স্বাচ্ছন্দ্য যাত্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে যাত্রীদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। শিডিউল বিপর্যয় না থাকায় শান্তিপূর্ণভাবে যাত্রা করতে পারছেন বলে জানান তারা। ঈদ যাত্রা খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, ট্রেনে ভিড় কেমন দেখছেন? ঈদ ঘনিয়ে আসতে নিশ্চয়ই চাপ বাড়বে, তো সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জেরিন, আপনাকে একটু জানিয়ে রাখছি, এখানে কমলাপুর রেল স্টেশনে এখনো পর্যন্ত, যদিও ঈদের তৃতীয় দিন চলছে, কিন্তু কমলাপুর রেল স্টেশনে এখন বর্তমানে যে সিচুয়েশনটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু তেমন কোনো জ্যাম বা যাত্রীর সাধারণ উপস্থিতি মোটামুটি খুব বেশি না। তারা ধীরে ধীরে খুব ঢিলেঢালাভাবে এখানে আসছেন এবং তারা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে যাত্রীদের মধ্যে মোটামুটি কোনো উৎসাহ উদ্দীপনা তো অবশ্যই আছে, কিন্তু যাত্রীদের মধ্যে খুব খারাপ কিছু কষ্ট বা কোনো অভিযোগ তাদের মধ্যে এখন আমরা পাইনি। তারা এখনো পর্যন্ত জানিয়েছেন যে শিডিউল বিপর্যয় একেবারেই নেই, তবে তাদের মধ্যে যে একটা শান্তিপূর্ণ আমেজ কাজ করছে, তাদের একটা নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য যে একটু ভালো লাগা কাজ করছে, এটাই তারা জানিয়েছেন। আমি আপনার কাছে জানাতে চাচ্ছি যে এরই মধ্যে এক যাত্রীর কাছে জানতে চেয়েছি যে তার এই যাত্রাতে তেমন কোনো ভালো লাগা কি আছে এবং কোনো অভিযোগ আছে কিনা। না, এখন বর্তমানে কোনো অভিযোগ নেই। আগে যেটা ছিল ওটা থেকে অনেক ভালো আছে। এই পরিস্থিতির ধরুন ইনশাল্লাহ আগে যেভাবে ঝামেলা পড়তে হইতো ট্রেনের ভিতরে, পোলাপানে দৌড়তে করতে করতে, এখন ট্রেনের ভিতরে টিকিট ছাড়া বাইরের লোক উঠা নিষিদ্ধ এবং আপনার সব কিছুতেই সিকিউরিটি সম্পূর্ণ থাকে। এবং আগে যেমন আপনার সব জায়গাতে ঝামেলা পোহাইতে হইতো, টিটিএন তাই টিকিট নিয়ে লইলো, আর জায়গায় টিকিট পড়লে লইতে হইতো, ডাবল টাকা দিতে হইতো। এখন আর সেগুলো নেই। এখন অলরেডি আপনার ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার সময় কোনো ভোগান্তিতে পড়তে হয় না। আগে আপনার এই কুমিল্লা নামা দিত, লাকসাম নামা দিত, ডাইরেক্ট নিত না, এই পরিস্থিতিতে ছিল। এখন বর্তমান সরকার আমলে একেবারে খুব ভালো আছে।
যেমনটি বলছিলাম, শান্তিপূর্ণ যাত্রায় সবাই খুব সন্তুষ্ট প্রকাশ করছেন। এখন আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখছি, ঢাকা থেকে আজ সারাদিনের মধ্যে ৬৯টি ট্রেন বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাবে। কোনো রকম শিডিউল বিপর্যয় নেই, তবে একটা মাত্র ট্রেন, সেটা হচ্ছে তিতাস, সেটা ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। সড়ক পথেও ভিড় বাড়ছে ঘরমুখ মানুষের। রাজধানী বাস টার্মিনালে কয়েকদিনের তুলনায় বেশি যাত্রীর আনাগোনা। গাজীপুরে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন। রাস্তায় বাড়ি ফেরা মানুষেরা কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করছেন। স্টেশনগুলোতে সারি সারি বাস দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছে, তবে কোথাও কোনো যানজট পরিস্থিতি তৈরি হয়নি। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে কালিয়াকৈরের চন্তা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলহাজ হোসাইন। আলহাজ, ময়মনসিংহ টাঙ্গাইল কেন্দ্রিক গাড়ির চাপ কেমন দেখছেন? বিশেষ করে জানাবেন যে সড়কের পরিস্থিতি মানে কেমন পরিস্থিতি এখন মহাসড়কে? চন্ডা এলাকা, এই চন্ডা এলাকাকে ঘিরেই কিন্তু প্রতি বছর ঈদ আসলেই কিন্তু যানজটের সৃষ্টি হয়, এবং যার কারণে কিন্তু এবং জনগণের এবং যাত্রীদের এবং ভোগান্তি সৃষ্টি হয়। এবং আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে অতিরিক্ত যে ভাড়া নেওয়া হচ্ছে, যার কারণে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু হাইওয়ে পুলিশের যে আইজিপি, অতিরিক্ত আইজিপি, তিনি মহাসড়ক পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে নির্বিঘ্নে যাতে যাত্রীরা এবং গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এবং তার জন্য কাজ করে যাচ্ছে, এবং বিভিন্ন পোশাকধারী এবং সাদা পোশাকধারী এবং তারা কাজ করে যাচ্ছে। এবং আমি একাধিক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা যে চুরি ছিনতাই, কিন্তু যাত্রীদের কাছে কিন্তু চুরি ছিনতাই হয়ে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। এবং এখন পর্যন্ত এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনো যানজট নেই, কিন্তু কারখানা যখন ছুটি হয়ে যাবে তখন কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভরপুর হয়ে যাবে, এবং যানবাহনের চাপ বাড়বে এবং যানজটের সৃষ্টি হবে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। রেলওয়ের লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয়, এমন মন্তব্য করে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ১ টাকা আয়ের জন্য ২.৫ টাকার মতো খরচ হচ্ছে। এ দুটো বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রাজধানী কমলাপুর রেল স্টেশনে মেট্রোর আদলে ঢাকা নরসিংদী ভৈরব এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, নাম ফলকবিহীন উন্নয়ন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এখন থেকে উন্নয়ন কাজে উদ্বোধন ফলকে বিশেষ ব্যক্তির কোনো নাম থাকবে না, শুধু প্রকল্পের নাম ও তারিখ উল্লেখ থাকবে। ঢাকার বাইরে উন্নয়নকে বোঝাতে হবে, এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। যে রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান, এখানে প্রতি ১ টাকা রোজগার করার জন্য ২.৫ টাকার মতো খরচ হয়। এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথমবারের মতো ছেড়ে যাবে এই রুটের কমিউটার ট্রেন। নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন, যুক্ত হব তার সঙ্গে। রিপন, কমিউটার ট্রেনটির প্রথম যাত্রা সম্পর্কে আমাদের জানাবেন। আজ তো অন্য একটা রুটেও কমিউটার ট্রেনের সার্ভিস চালু হচ্ছে, তো সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি জানেন যে স্যাটেলাইট সিটির আদলে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিরই একটা অংশ হচ্ছে এই যে ট্রেনগুলো। এই ট্রেনগুলোতে কিন্তু নারায়ণগঞ্জ থেকে বলুন, বা আপনি যে কথাটি বলছিলেন যে ঢাকা নরসিংদী ভৈরব বাজার, সেই রুটেও একটি ট্রেন চালু হয়েছে। এই যে দুটি ট্রেন, এই দুটি ট্রেনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এই দুটি ট্রেনে অধিক সংখ্যক পরিবহন করা সম্ভব। অর্থাৎ আগের মেট্রো রেলের আদলে হওয়ার কারণে সিটগুলোকে
দুই পাশে করা হয়েছে। আগে যেই মেট্রোতে 8টি কোচ ছিল এই রেলগুলোতে, সেখানে এখন 11টি কোচের ব্যবস্থা করা হয়েছে। আগে 392টি সিট ছিল দুই পাশে, এখন প্রায় 592 জন মানুষ তারা কিন্তু বসে যেতে পারবে। এছাড়া এই ট্রেনগুলোতে, এই কমিউটার সার্ভিসগুলোতে বিশেষ যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি হলো যে স্ট্যান্ডিং ব্যবস্থাটি নেওয়া হয়েছে। হাতল রয়েছে, হাতলে করে কিন্তু আরো প্রায় 500 থেকে 600 জন যাত্রী তারা কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে। অর্থাৎ নারায়ণগঞ্জ, আমি যদি নারায়ণগঞ্জ ঢাকা রুটের কথা বলি, যেখানে প্রায় 20 থেকে 23 হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করে, সেখানে কিন্তু এই চাহিদাটি অনেক বেশি ছিল। কিন্তু যে সমস্যাটি আমরা দেখেছি সেটি হলো যে আসন স্বল্পতার কারণে তারা কিন্তু এই ট্রেনের যে সার্ভিসটি সেটি নিতে পারছিল না। নতুন কমিউটার ট্রেন সার্ভিসটি মেট্রোর আদলে হওয়াতে যেটি হয়েছে যে বসে থেকে যাওয়ার পাশাপাশি তারা দাঁড়িয়েও যেতে। আরেকটি যে বিষয়টি দিয়ে আমি শেষ করতে চাই সেটি হলো যে আগে মহিলাদের জন্য বিশেষ কোনো কোচের ব্যবস্থা ছিল না, কিন্তু এই 11টি কোচের মধ্যে 2টি কোচ কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। কাজেই এই ট্রেনগুলোতে যে সকল মহিলারা যাতায়াত করবেন তাদের নিরাপত্তাটাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। রিপন, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। দিন যতই যাচ্ছে ফুটপাত থেকে শুরু করে ভিড় বাড়ছে মার্কেটগুলোতে। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার পরিজন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে কেনাকাটা করছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় পণ্যের দাম কিছুটা বেশি। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিন যতই গড়াচ্ছে ঈদের কেনাকাটায় সরগরম হয়ে উঠছে মানিকগঞ্জের ছোট বড় সব মার্কেট। ঈদ উপলক্ষে দোকানিরা নানা ধরনের পোশাক সাজিয়েছে দোকান ও শপিং মলগুলোতে। বাহারি ডিজাইন ও আরামদায়ক পোশাক মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ কালেকশন। ঈদের কেনাকাটা করতে পরিবার পরিজন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে ভিড় করছেন সব বয়সী মানুষ। তবে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে পোশাকের দাম একটু বেশি হাঁকাচ্ছে ব্যবসায়ীরা। সবার জন্য কেনাকাটা, বিশেষ করে ছেলে মেয়ের জন্য কেনাকাটা। কাপড় চোপড়ের প্রাইসটাও বেড়ে গেছে। লিপস্টিক কিনবো, জুতা কিনবো, আছে মোটামুটি রিজনেবলের ভিতরে আছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা, তাতে খুশি ব্যবসায়ীরা। বলছেন বেচাকেনা ভালো হচ্ছে, আশা করছেন সামনে আরো বাড়বে। এবার প্রথম রোজা থেকে মানুষ আছে, ইনশাল্লাহ এবার চিন্তা ভাবনা আছে প্রত্যেক মালিক ব্যবসায়ীদের যে এবার বেচাকেনাটা ভালো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার আল্লাহর রহমতে অনেক ভালো। ঈদে আপনার মানে পাকিস্তানি আঘানুরটা একটু বেশি যাচ্ছে। ফার্সিয়ার করাচিটাই নতুন আসছে, এটার চাহিদাটা বেশি, তবে দাম তুলনামূলক অনেক বেশি। ঈদ কালেকশনে ব্যতিক্রম কিছু কালেকশন আমাদের এখানে থাকে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও পোশাকের পাশাপাশি কসমেটিক্স, জুয়েলারি ও জুতার দোকানেও ভিড় করছেন ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সংগঠন। খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাত 12:01 স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে স্বাধীনতা ও জাতীয় দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ। ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নানা কর্মসূচির মাধ্যমে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। ফেনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
এদিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। মানিকগঞ্জে মহান স্বাধীনতার সূর্য সৈনিক শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন এবং সর্বস্তরের মানুষ। জাতীয় পতাকা উত্তোলন, 1 মিনিট নীরবতা ও দোয়ার মধ্য দিয়ে নাটোরে পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। জয়পুরহাটে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পালন করা হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সহ অনেকেই। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি পৌঁছেছে 50,144-এ। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোয়াতে শহরে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। অন্যদিকে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখল করে তাদের সম্পূর্ণ পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় কিছুতেই বন্ধ হচ্ছে না ইসরায়েলি আক্রোশ। সবশেষ গাজার খান ইউনিস, বুরেজ, জাবালিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 37 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 50,144-এ পৌঁছেছে প্রাণহানি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে এই পর্যন্ত 3 শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কোয়াতে শহরে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। গাজার সমর্থনে মঙ্গলবার সিরিয়ার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় তারাও। অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখল করে তাদের সম্পূর্ণ পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। গাজার শাসন ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন উপত্যকাটির কয়েকশো মানুষ। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় বিবিসি। এছাড়া গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধেরও দাবি করেছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর শুনতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।